হ্যালো আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। সায়মা নিজের রুমে বসে রাগে ফুঁসছে। খুব মেজাজ খারাপ লাগছে তার। এত কিছু করল সে, যার জন্য সেই কাজ তো হচ্ছে না। সে যদি আরিশকে বিয়ে না করতে পারে তাহলে মুগ্ধকে সে কিভাবে কষ্ট দেবে? সায়মা, উফফ, সব কিছু যখন ঠিক হচ্ছিল মাঝখান থেকে আরিশের এই নাটকের কোনো মানে হয় না। না, আমার পরিকল্পনা নষ্ট হতে দেব না। কিন্তু আমি কি করব যা করলে আরিশ আমাকে বিয়ে করতে বাধ্য হবে? সায়মা নিজের মাথায় হাত দিয়ে চিন্তা করছে। তখন সালমা বেগম খাবার হাতে মেয়ের রুমে আসল। মেয়েকে এভাবে বসে থাকতে দেখে তিনি সায়মার কাছে এসে বলল, সালমা, কিরে, কি হয়েছে তোর? এভাবে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? সায়মা, মা, সব কিছু যখন পরিকল্পনা মতো হচ্ছিল তখন এই আরিশ বিয়ে করতে রাজি হচ্ছে না। সালমা, সে কি? কেন, কি হয়েছে? সায়মা, ওই এখন মাত্র ডিভোর্স হয়েছে। এখনই কিভাবে বিয়ে করবে? লোকে কি বলবে এইসব? সালমা, বুঝলাম, কথাটা এতটা ফেলে দেওয়ার মতো না। ডিভোর্স হবার পর পরেই বিয়ে করলে লোকে যাতা ভাববে। তবে আমাদের বসে থাকলে তো হবে না। শোনো, আমার কাছে একটা উপায় আছে। সায়মা, উপায় তোমার কাছে? কি উপায়? সালমা, শোন। সায়মা, তুমি সিওর যে এটাতে কাজ হবে? সালমা, একদম হবে। বুঝলি, আমি যেটা বললাম সেটা কর, 100 কাজ হবে। ভুলে যাস না, মুগ্ধের নামে এখনো 50 প্রপার্টি আছে, সেটা এখনো আমাদের নামে করতে হবে। আর আরিশের প্রপার্টির একটা বড় অংশ আছে, সেটাও আমাদের পেতে হবে। আর এটা পেতে হলে এই উপায় কাজে দেবে। সায়মা, ঠিক আছে, তাহলে আমি এটাই করব। সালমা, তাহলে কালকেই কাজে লেগে পড়। সায়মা, ওকে। মুগ্ধের দাদা মৃত্যুর আগে একটা উইল করে যান, যেখানে লেখা ছিল তার মৃত্যুর পর তার ছেলের বউ সব সম্পত্তির মালিক হবেন, আর তার ছেলের বউয়ের মৃত্যুর পর তার সন্তানদের মাঝে সেই সম্পত্তি ভাগ হবে। যেহেতু সম্পত্তি মেহেজাবিনের নামে ছিল, তাই তিনি মারা যাওয়ার পর 5-0 করে মেহের মুগ্ধের মাঝে সম্পত্তি ভাগ হয়ে যায়। কিন্তু মেহেরাব যেহেতু আবার বিয়ে করে, তাই এখন প্রপার্টি 3 ভাগ হবে। কিন্তু সালমা সেটা চায়নি, তিনি একাই সব তার মেয়ের জন্য চেয়েছিল। কিন্তু মেহের তার বাবার কোনো সম্পত্তি নেয়নি, সে বলে দিয়েছিল তার এসব চাই না। তাই সেই প্রপার্টি সালমা নিজের নামে করে নেয়। কিন্তু মুগ্ধের থেকে সেটা করতে পারেনি। আর আরিশের বাবাও তার মৃত্যুর আগে একটা উইল করে যান, সেখানে তিনি লিখে দিয়ে যান যে তার ছেলের বুকে তিনি প্রপার্টি 4-0 দিয়ে দিয়েছেন আর বাকিটা তার ছেলের। মুগ্ধ কোনোদিন এই প্রপার্টির দিকে হাত দেয়নি। তার মতে এগুলা তার স্বামীর কাছেই থাকুক। যা তার তা তো তার স্বামীরই। কিন্তু এখন মুগ্ধের সাথে আরিশের ডিভোর্স হয়ে যাওয়ায় সেটা এখন আর মুগ্ধ পাবে না। পাবে আরিশের নতুন বউ। আরিশের সাথে মুগ্ধের বিয়ের আসল কারণ ছিল এই প্রপার্টি। সালমা চেয়েছিল সায়মার সাথে বিয়ে হোক, কিন্তু সায়মা তখন মাত্র ক্লাস 9-এ, তখন বিয়ে দেওয়া পসিবল ছিল না। তাই বাধ্য হয়ে মুগ্ধকে বিয়ে দেন। কিন্তু তারাই এমন এক ছলনার জাল পাতে, সেই জালেই আজ মুগ্ধ আরিশের সম্পর্কের ইতি ঘটেছে। মুগ্ধ ভাইয়ের সাথে বসে লুডু খেলছে। মেহের বারবার ওর গুটি কেটে দিচ্ছে, আর মুগ্ধ গাল ফুলাচ্ছে। মেহের, হে হে হে, চড়ুই পাখি, তুই সব সময় হেরে গেছিস, এখনো হেরে যাবি। মুগ্ধ, এটা ঠিক না, তুমি নিশ্চিত চিটিং করছো ভাইয়া? মেহের, হে, এখন হেরে গেলে কত কিছুই বলবি। মুগ্ধ, যাও। রুহি দুজনের জন্য হালিম নিয়ে রুমে আসল। রুহি, এই খেলা রাখো, আর এই নেও হালিম। মুগ্ধ, ওয়াও, হালিম ভাবিপু, আমার আজকে অনেক ইচ্ছা করছিল হালিম খেতে। রুহি, মাহির বলছিল তোর জন্য রান্না করতে। মেহের, নে, খেয়ে নে। ঝাল কম দিছ? রুহি, দিছি, লেবু বেশি করে দিছি। তুমি যেভাবে বলেছ সেভাবেই। মুগ্ধ, ভাবিপু, হালিমটা সেই হইছে। মেহের, আচ্ছা এখন বল, আজকে কলেজে কেমন গেল প্রথম দিন? মুগ্ধ, হ্যাঁ, ভালো গেছে, একটা বান্ধবীও হয়েছে। মেহের, গুড, কোনো প্রবলেম হলেই কিন্তু জানাবি। মুগ্ধ, আচ্ছা। খাওয়া শেষ করে মুগ্ধ রুমে এসে পড়া পড়ল। সাদাফের দেওয়া পড়াটাও পড়ে নিল। সকালে মুগ্ধ কলেজে চলে আসলো। একটু পর সাদিয়াও চলে আসলো। সাদিয়া, এই কাল তোর থেকে তোর নাম্বারটা নেওয়া হয়নি, তোর নাম্বারটা দে। মুগ্ধ, এই নেও, 0191।
সাদিয়া, আচ্ছা চল, ক্লাস শুরু হতে এখনো দেরি আছে। একটু কলেজটা ঘুরে দেখি। মুগ্ধ, আচ্ছা চলো। সাদিয়া আর মুগ্ধ দুজনে কলেজ ঘুরে ঘুরে দেখতে লাগল। ঘোরা শেষে দুজনে এসে ক্লাসে বসল। প্রথম ক্লাস শেষে এখন সাদাফের ক্লাস। সাদাফ একদম সময় মতো ক্লাসে আসল। সাদাফ, গতকালকের পড়াটা সবাই পড়েছ? সবাই, জি স্যার। সাদাফ, ওকে তাহলে আমি পড়া একটু ধরি। সাদাফ সবাইকে পড়া ধরল। এখন মুগ্ধের পালা। সাদাফ, মিস মুগ্ধ, আপনি আমাকে বলেন যে হুকের একটা সূত্র আছে, ওই সূত্রটা আপনি আমাকে বলেন। মুগ্ধ, আমরা যদি পীড়ন এবং বিকৃতি বুঝে থাকি তাহলে হুকের সূত্রটি বোঝা খুব সহজ। এই সূত্র অনুসারে স্থিতিস্থাপক সীমার ভেতরে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। সাদাফ, গুড মিস মুগ্ধ, সিট ডাউন। বাকি পড়া সবাইকে বুঝিয়ে সাদাফ ক্লাস শেষ করে চলে গেল। মুগ্ধরাও বাকি ক্লাস করে চলে গেল। বাসায় এসে মুগ্ধ দেখল রুহির মা, বাবা আর ভাই এসেছে। মুগ্ধ গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। রুহির মায়ের ঠিক মুগ্ধে তেমন একটা ভালো লাগেনি, তবুও মেয়ের ননদ হিসাবে হালকা কথা বলেছেন। বিকালে রুহি রান্নাঘরে কাজ করছিল, তখন রুহির মা সেখানে এসে বলেন, রুহির মা, শোন রুহি, তোর এই ননদ কতদিন থাকবে এখানে? রুহি মায়ের কথায় বেশ অবাক হল। অবাক হয়েই উত্তর দিল, রুহি, মানে? রুহির মা, না মানে বলছিলাম বাড়ি কবে যাবে? শোন, এসব মেয়েদের না কোনো বিশ্বাস নেই। একবার ঘর ভেঙ্গে এসেছে দেখবি আবার আরেক নাগর জুটাবে। চোখে চোখে রাখতে হয় এদের। রুহি, মা, কি যাত্রা বলছ? রুহির মা, যাত্রা না, ঠিক বলছি। তুই বল, কি এমন কারণে এর স্বামী একে ছাড়ল? নিশ্চয়ই এর চরিত্রে কোনো ভেজাল আছে। দেখ, নিশ্চয়ই স্বামী থাকতেও অন্য ছেলেদের সাথে মিশামিশি করত, তাই স্বামী ছেড়ে দিয়েছে। আমি তোকে বলছি, এই মেয়েকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের কর, পরে না হলে তোদের মানিজ্যত নষ্ট করবে এই মেয়ে। রুহি, মা, তুমি যা বলেছ তা যেন আর কোনোদিন বলতে না শুনি। মুগ্ধ মেহেরের জান। আর মা, তুমি আমার সংসারে এসে আমার নন্দের সম্পর্কে এসব কথা বলছ? ছিহিমা, আমি মুগ্ধকে নিজের বোন মনে করি। মা, মেয়েটা মানসিকভাবে কতটা ভেঙে পড়েছে। একটা মেয়ের এমন অবস্থায় ওকে যদি আমরা না সামলাই তো কে সামলাবে? আর তুমি এসে আমাকে এসব বলছো, আমার ভাবতেও অবাক লাগছে। রুহির মা, রুহি, মা, আর কিছু আমি শুনতে চাই না। তুমি এখন যাও এখান থেকে। রুহির মা আর কিছু না বলে চলে আসলেন রান্নাঘর থেকে। এতক্ষণ আড়াল থেকে সব কিছু শুনছিল মুগ্ধ। চোখ দুটো তার পানিতে ভরে গেছে, পলক ফেললেই পানি গড়িয়ে পড়বে। মুগ্ধ এক দৌড়ে ছাদে চলে আসলো। মুগ্ধ, হ্যাঁ আল্লাহ, তুমি তো জানো আমি এমন কিছু করিনি যার কারণে আরিশ আমাকে ছেড়ে দিল। আমি তো জানি না কেন ও আমায় ছাড়ল, অথচ এই দুনিয়ার লোকগুলো শুধু আমার চরিত্রে দাগ লাগাচ্ছে। আমি কি করে এদের এই ধারণা বদলাবো? আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দেও। তুমি তো পবিত্র কোরআন শরীফে ধৈর্যকে এনেছ 9 বার আর নামাজকে এনেছ 8 বার। হ্যাঁ আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দেও। 8 রাতে মেহের, রুহি বাকিরা খেতে বসেছে, কিন্তু মুগ্ধ নিচে আসেনি। শরীর খারাপের বাহানা দিয়ে উপরেই খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। রাতে রুহি নিজের রুমে বসে পড়ছিল, তখন ওর রুমে রাজীব আসল। রাজীব, আরে বেয়ান, এত রাতে কি করছেন? হঠাৎ রাজীবকে আসতে দেখে মুগ্ধ ভয় পেয়ে আয়। তাড়াতাড়ি মাথা গায়ে ভালো মতো কাপড় দিয়ে উঠে দাঁড়ায়। মুগ্ধ, আরে রাজীব ভাই, আপনি এত রাতে এখানে? রাজীব, ওই ঘুম আসছিল না তাই দেখতে আসলাম, আপনি কি করছেন? মুগ্ধ, ওহ আচ্ছা, আমি পড়ছিলাম, আপনি এখন যান, কেউ দেখলে খারাপ ভাববে। রাজীব, তাড়িয়ে দিচ্ছেন বেয়ান? মুগ্ধ, না মানে এত রাতে আপনি এখানে, কাল সকালে কথা বলবো নে আমরা। রাজীব, কিন্তু আমি তো আপনার সাথে এখনই কথা বলতে চাই বলেই মুগ্ধের দিকে এগোতে লাগল রাজীব। মুগ্ধ ভয়ে পিছাতে লাগল আর বলতে লাগল, মুগ্ধ, রাজীব ভাই আপনি এভাবে এগোচ্ছেন কেন? প্লিজ এগোবেন না। রাজীব, মুগ্ধ, আমি তোমাকে পছন্দ করি খুব। আমার কোনো সমস্যা নেই তুমি ডিভোর্সি, তাতে আমি তোমাকে তোমার আগের স্বামীর থেকে অনেক সুখ দিব। প্লিজ আমার হয়ে যাও প্লিজ। কথাগুলো বলে মুগ্ধের দিকে কুকুরের মতো নজর দিয়ে তাকাচ্ছে আর এগোচ্ছে। মুগ্ধ ভয়ে পিছাচ্ছে। মুগ্ধ, রাজীব ভাই কি বলছেন আপনি এসব? আমি আপনার বোনের মতো। প্লিজ আল্লাহর দোহাই লাগে আপনি আমার রুম থেকে যান। রাজীব, আমাদের মাঝে যা হবে কাউকে বলবো না। মুগ্ধ, তুমি ভয় পেও না, আসো আমার কাছে আসো।
মুগ্ধু, আমি কিন্তু এবার চিৎকার করব। রাজীব, করো করো, কেউ আসবে না। মুগ্ধু, ভা। রাজীব মুগ্ধের চিৎকার করার আগেই মুখ চেপে ধরে। মুগ্ধ ছোটাছুটি করছে ছুটার জন্য, কিন্তু পারছে না। রাজীব কুকুরের মতো মুগ্ধের দিকে তাকিয়ে আছে। মুগ্ধের জামার ওড়নায় যেই না হাত দিতে যাবে তখন রাজীবের পিঠ বরাবর লাথি অনুভব করে সে ছিটকে পড়ে যায় খাটের পাশে। মুগ্ধ সামনে তাকিয়ে দেখে মেহের দাঁড়ানোর আগে তার চোখ ফুলে উঠেছে। মুগ্ধ গিয়ে ওর ভাইকে জড়িয়ে ধরে মেহের বোনকে পাশে রেখে রাজীবকে টেনে উঠিয়ে এলোপাথারি মারতে লাগল। মেহের, জানোয়ারের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার বোনের গায়ে হাত দেওয়ার? আমার ফুলের মতো বোনটার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিস তুই? আজকে তোকে আমি মেরেই ফেলব, বলে এলোপাথারি কিল ঘুষি দিতে লাগল। এত চেঁচামেচির আওয়াজ শুনে রুহি আর রুহির মা এসে দেখে মেহের রাজীবকে মারছে। রুহির মা চিৎকার দিয়ে বলছেন, রুহির মা, আল্লাহ গো, আমার পোলাডারে মায়েরা ফেলাইল গো। রুহি, বাঁচা, ওরে, পাগল হয়ে গেছে জামাই। রুহির মা খুব কষ্টে মেহেরকে রাজীবের থেকে সরায়। রুহি, মেহের, কি হয়েছে? তুমি রাজীবকে এভাবে মারছ কেন? মেহের, ছাড়ো আমাকে, ওকে আমি মেরে ফেলব। ও আজকে মুগ্ধের দিকে হাত বাড়িয়েছিল। আজ আরেকটু দেরি করে আমি আসলে কত বড় ক্ষতি মুগ্ধের হতো তুমি ভাবছ? রুহি, কি? রুহির মা, কি সব যাতা বলছো জামাই? আমার ছেলে এরকম করতেই পারে না। রাজীব, তুই বল, জামাই কি সত্যি বলছে? রাজীব, না মা, এই মেয়েটাই আমাকে ডাকছিল এই ঘরে, তারপর নিজেই আমার কাছে আসছে। এই মেয়েটার দোষ সব। রাজীবের কথা শুনে মুগ্ধ অবাক হয়ে যাচ্ছে। মুগ্ধ চিৎকার করে বলে, মুগ্ধু, মিথ্যা কথা, উনি মিথ্যা বলছেন। বিশ্বাস করো ভাইয়া, আমি এমন কিছু করিনি। উনি এসেছিলেন এখানে। রুহির মা, চুপ, মিথ্যাবাদী, আমি তোকে আগেই বলছিলাম না রুহি, এই মেয়ের চরিত্র ভালো না। এইসব মেয়েরা এমনি হয়, না হলে কি ডিভোর্সি হতো, বেশরম মেয়ে মানুষ। মেহের, এনাফ ইজ এনাফ। আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার ছেলে এখানে এসে আমার বোনের সাথে জোরাজোরি করছিল, আমি নিয়ে এসেই সেটা দেখেছি। আর নিজের ছেলের গুণগান করছেন। বিগত 2 মাসের খোঁজ নেন তার। কতগুলা মেয়ের সাথে তার এফেয়ার আছে, কত মেয়ের সাথে সে বাজে কাজ করছে। আপনার কাছে সাধু সেজে থাকে বলে মনে করেন সে সাধু। আর কি বললেন আমার বোনের চরিত্রে সমস্যা আছে? আমার বোনের চরিত্রে না, আপনার মনমানসিকতায় সমস্যা আছে। নিহাত আপনি রুহির মা, তাই আপনাকে আমি এখনও কিছু তেমন বলিনি। কিন্তু আপনার এই ছেলেকে আমি যেন কাল সকালে আমাদের বাড়িতে না দেখি। যদি দেখি তাহলে সত্যি ও আমার হাতে মরবে। রুহি, মা, তুমি ওকে নিয়ে কাল সকাল হতেই চলে যাবে, মনে করবে তোমাদের মেয়ে নেই। রুহির মা অপমানে মাথা নিচু করে ছেলেকে নিয়ে রুম ছেড়ে বের হয়ে গেলেন। মুগ্ধ তখনও ঠায় হয়ে দাঁড়িয়েছিলই। মেহের এসে মুগ্ধকে ধরতেই মুগ্ধ সেন্সলেস হয়ে মেহেরের বুকে ঢলে পড়ে। মেহের বোনকে এভাবে পড়ে যেতে দেখে ভয় পেয়ে যায়। বনে দুগালে হাত দিয়ে বলতে থাকে, মেহের, চড়ুই পাখি, পাখি, কি হয়েছে তোর? এই চড়ুই পাখি, কথা বল, কি হলো তোর? মেহের খুব অস্থির হয়ে পড়েছে। তাড়াতাড়ি মুগ্ধকে বিছানায় শুইয়ে ডাক্তারকে কল দেয়। কিছুক্ষণের মাঝে ডাক্তার এসে মুগ্ধকে চেক আপ করতে লাগল। রুহি মুগ্ধের মাথার কাছে বসে আছে। বেচারির খুব খারাপ লাগছে তার মা ভাইয়ের জন্য আজ মেয়েটার এই অবস্থা। ডাক্তার চেক আপ করে মেহেরের দিকে তাকিয়ে বলল, ডাক্তার, মিস্টার মেহের, আপনার বোন মনে হয়